শুরুতেই আমরা আজকের গল্পের নায়িকাকে দেখতে পাই, যার নাম ইউলু। ইউলু খুব সুন্দর রেডি হয়ে চলে এসেছে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে, কারণ আজকে এখানে ওর রয়েছে একটা ব্লাইন্ড ডেট। ইউলু এসে সেই রেস্টুরেন্টে যার সঙ্গে ব্লাইন্ড ডেট তাকে খুঁজতে শুরু করে, আর তখনই ও একটা ছেলেকে দেখতেও পেয়ে যায়। ছেলেটার কাছে ইউলু যখনই যাবে, ছেলেটা তখন ওয়েটারকে কিছু একটা অর্ডার করার জন্য ডাকে, আর সেই ওয়েটার যখন খাবারটা দিতে আসে তখন ছেলেটা ওয়েটারের নিচ থেকে প্রাইভেট পার্টে ছবি তোলার চেষ্টা করে। এটা দেখে ইউলু বুঝে যায় যে ছেলেটা আসলে প্রচণ্ড ক্যারেক্টারলেস আর খারাপ ছেলে। তখনই ইউলুর পেছন থেকে অন্য একটা ছেলে আসছিল, তো ইউলু তখন সেই ছেলেটার হাত ধরে বলে, তুমি 5 মিনিটের জন্য আমার নকল বয়ফ্রেন্ড হয়ে যাও। কথাটা বলেই ইউলু তখন ওই ছেলেটাকে নিয়ে চলে আসে ব্লাইন্ড ডেট করা ছেলেটার কাছে, আর এসেই ওই ছেলেটাকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে, কারণ ছেলেটা তো ভীষণ খারাপ। এদিকে ছেলেটা বুঝতে পারে না যে ইউলু কেন ওকে এরকম উল্টো পাল্টা বলছে। ইউলু রাগ করে তখন ছেলেটার ফোনটা জলে ফেলে দেয়, যে ফোন দিয়ে ও মেয়েটার প্রাইভেট পার্টে ছবি তুলেছিল। এটা দেখে ছেলেটা তখন ভীষণ রেগে যায়, আর ইউলুকে মারতে গেলে ইউলুর পাশে থাকা যে ছেলেটা সে ওই ছেলেটাকে বাধা দেয়, আর বলে যে মেয়েদের গায়ে কখনোই হাত তোলা উচিত নয়। ইউলু তখন বলে, মিস্টার শু, আপনি আসলে প্রচণ্ডই খারাপ মানুষ। এটা শুনে ছেলেটা বলে, মিস্টার শু, আমি তো মিস্টার শু নই। এটা শুনে ইউলু একদম অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যার সঙ্গে ওর ব্লাইন্ড ডেট করতে আসার কথা আসলে এই ছেলেটা সেই নয়। ছেলেটা তখন ওখান থেকে আর কিছু না বলে তাড়াতাড়ি করে চলে যায়। ইউলুর পাশেই তখন দাঁড়িয়ে থাকা ছেলেটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম জিনফেং। জিনফেং তখন ইউলুকে বলে যে, নাইস টু মিট ইউ মিস জিয়াং। আসলে এই জিনফেং এর সঙ্গে ইউলুর ব্লাইন্ড ডেটে আসার কথা ছিল, আর ইউলু তো অন্য একটা ছেলেকে ভাবছিল, আর এই জন্য ইউলু বেশ লজ্জায় পড়ে যায়। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে খেতে বসে পড়ে। তখনই ইউলুর কথা জানা যায় যে ও আজকে ওর বেস্ট ফ্রেন্ডের কথাতে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি সেজে আসতে বাধ্য হয়েছে, কারণ জিয়াংশির মা বাবা জিয়াংশিকে ব্লাইন্ড ডেটে আসতে বলেছে, কিন্তু জিয়াংশি সে তো বিয়ে করতে মোটেই চায় না আর আসতেও চায় না। সেই জন্যই জিয়াংশি ওর বেস্ট ফ্রেন্ড ইউলু ওকে বলেছে জিয়াংশি সেজে এই ব্লাইন্ড ডেটটা করতে, আর সেই জন্যই ইউলু আজকে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি সেজে এসেছে। জিনফেং তখন ইউলুর সঙ্গে অনেক ভালোভাবে কথা বললেও ইউলু জানে যে ও এখন জিয়াংশি, তাই জিয়াংশি কোনোভাবেই বিয়ে করতে চায় না। তাই এই ব্লাইন্ড ডেটটায় যাতে জিনফেং ওকে মোটেই পছন্দ না করে, সেই জন্য ও হাজার রকম চেষ্টা করতে থাকে, যেমন ভালোভাবে কথা না বলা, এই রেস্টুরেন্টের খাবারকে উল্টো পাল্টা বলা, এই রেস্টুরেন্টটাকে কম দামি রেস্টুরেন্ট বলা। শুধু তাই নয়, এই খাবারগুলো দেখে গপ গপ করে রাক্ষসের মতো খাওয়া। আর জিনফেং সে তো বেশ চালাক, সে খুব ভালোই বুঝতে পারে যে ইউলু আসলে এটা দেখাতে চাইছে যে ও মোটেই ভালো মেয়ে নয়, আর এই ব্লাইন্ড ডেটটাও ও ভেস্তে দিতে চাইছে। জিনফেং তখন ইউলুকে দেখে দেখে ওর মতো করে রাক্ষসের মতো খেতে শুরু করে, যেটা দেখে জিনফেং এর যে অ্যাসিস্ট্যান্ট সেও খুব অবাক হয়ে যায়। ইউলু মনে মনে বলে, এত কিছু চেষ্টা করছি তাও কোনো কিছু কাজ করছে না, তাহলে একটা অন্য কিছু প্ল্যান করতে হবে। ইউলু বলে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা কোনো একটা শপিং মলে যাব। এরপর ইউলু আর জিনফেং ওরা দুজনে চলে যায় একটা শপিং মলে। সেখানে ইউলু একটা সেলস গার্লকে গিয়ে বলে যে এই স্টোরে সব থেকে দামি ব্যাগ কি আছে। তখন সেই সেলস গার্ল বলে যে কালকেই আমাদের এই শপিং মলে সব থেকে নিউলি লঞ্চড একটা ব্যাগ এসেছে, যেটার দাম 8 লাখ টাকা। এই দামটা শুনে ইউলু তো সাথে সাথেই ঘাবড়ে যায়, মানে এত টাকা দিয়ে ব্যাগ ইউলু তো কখনো ভাবতেই পারেনি। আসলে ইউলু এটা ইচ্ছে করে করছে যাতে জিনফেং 8 লাখ টাকার ব্যাগটা না দিতে পারে, আর এটা প্রমাণ করতে পারে ইউলু যে জিনফেং আসলে ভালো ছেলে নয়। কিন্তু জিনফেং তখন সেই সেলস গার্লকে বলে দেয় যে ওর থেকেও দামি ব্যাগ যেন এই স্টোরে সবসময় আনা হয়, যাতে জিনফেং সবসময় ইউলুকে সেই ব্যাগটা দিতে পারে। এটা শুনে ইউলু অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যে জিনফেং এর তাহলে অনেক টাকা আছে। জিনফেং তখন ইউলুর কাছে আসে আর বলে, তুমি কি ভেবেছো আমি জানি না? তুমি তখন থেকে চেষ্টা করছো কিভাবে আমাদের এই ব্লাইন্ড ডেটটাকে ভেস্তে ফেলা যায়। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। আমিও ঠিক তোমার মতোই জোর করে ব্লাইন্ড ডেটে এসেছি, কিন্তু তার মানে এই নয় যে নিজেকে অন্যের কাছে খারাপ প্রমাণ করতে হবে। তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে তুমি সেটা সোজাসুজি বলে দাও, এত গেম খেলার কি আছে। ইউলু তখন চুপ করে যায়, কারণ সত্যিটা ধরে ফেলেছে জিনফেং।
ওখান থেকে জিনফেং চলে যাওয়ার সময় একটা জুতোর ওপর জিনফেংয়ের নজর আসে। জিনফেং তখন সেই সেলস গার্লকে বলে দেয় ইউলুর জন্য এই জুতোটা যেন রেডি করে রাখে, যাতে ইউলু এই জুতোটা কিনতে পারে, কারণ জুতোটা খুব সুন্দর। পরের দিন সকাল হয়ে গেলে ইউলুকে দেখা যায় ও তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোচ্ছিল অফিসে যাওয়ার জন্য। তখনই একটা লোক এসে বলে যে ইউলুর বেস্ট ফ্রেন্ড এসেছে। ইউলু যখনই বাইরে চলে আসে ও দেখতে পায় ওখানে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি বাইক নিয়ে চলে এসেছে। সেই স্কুল জীবন থেকে এরা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু। এরপর অফিস দেখানো হয় আর সেখানে আজকে সবাই ভীষণ ব্যস্ত, কারণ আজকে অফিসে নতুন বস আসবে। আর প্রত্যেক দিনের মতো আজকেও ইউলু অফিসে লেট করে আসে। আর সবাই যখন নতুন বসকে ওয়েলকাম করার জন্য দরজায় দাঁড়িয়েছিল, সেখানে এসে ইউলু খুব সুন্দর করে দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় ওখানে জিনফেং ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে। আর নতুন বস অন্য কেউ নয়, সেটা হচ্ছে জিনফেং, যাকে এখানে দেখে ভীষণ অবাক হয়ে যায় ইউলু, কারণ এই জিনফেংয়ের সঙ্গেই তো ইউলু ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি সেজে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। সেই জন্য ইউলুর সাথে সাথে ওখানেই লুকিয়ে যায়। কিন্তু ইউলু যতই লুকিয়ে যাক, জিনফেং কিন্তু ইউলুকে ঠিকই দেখতে পেয়ে যায়। আর তখন জিনফেং ইউলুর সামনে এসে দাঁড়ায়। ইউলু তখন কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। জিনফেং তখন একটু একটু করে ইউলুর দিকে সরে আসে আর ইউলুর তখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। জিনফেং ইউলুর গলায় থাকা যে আইডি কার্ড সেটা দেখতে পায়, আর ওখানে তো ইউলুর নাম লেখা রয়েছে ইউলু। জিনফেং বলে ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো জিনফেং তখন পুরো বুঝে যায় যে ইউলু সেদিন অন্য একটা মেয়ে সেজে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। জিনফেং বলে কেমন আছো জিয়াংশি? এমন প্রশ্ন শুনে ইউলু তো আরো বেশি করে চাপে পড়ে যায় আর চুপ করে যায়। এরপর নতুন বসকে ওয়েলকাম করার জন্য অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি ডান্স করে জিনফেংকে দেখাচ্ছিল। আর জিনফেং সে তো অবাক হয়ে ইউলুর দিকেই তাকিয়েছিল। আর ইউলুর তখন ডান্স করতে খুবই এম্বারেস লাগছিল, কারণ ও তো জিনফেংকে কালকেই ভীষণ বাজেভাবে ঠকিয়েছে। ঠিক সেই সময়ই ওখানে জিনফেংয়ের দাদা নানফেং চলে আসে। আর এই নানফেং হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় নায়ক। এরপর ইউলু চলে আসে ওর নিজের ডেস্কে কাজ করার জন্য, আর ভাবতে থাকে যে আজকে যে সিচুয়েশনটা হলো, এবার এই সিচুয়েশনটাকেও হ্যান্ডেল করবে কিভাবে। সেদিন অনেক রাত হয়ে যায়। ইউলু তখনও অফিসে বসেই কাজ করছিল। আর ঠিক সেই সময় ইউলুর সঙ্গে দেখা করতে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি চলে আসে। এই জিয়াংশি হচ্ছে অনেক বড় লোক বাবার মেয়ে, যাদের রয়েছে ভীষণ বড় কোম্পানি। সেই জন্যই তো ইউলু সেদিন ভীষণ বড় লোক একটা মেয়ে সেজে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। ইউলু তখন জিয়াংশিকে সবটা খুলে বলে যে যার সঙ্গেও গতকাল ব্লাইন্ড ডেটে গিয়েছিল জিনফেং, তার সঙ্গে তো জিয়াংশির ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল। আর সেই জিনফেং সে আজকে অফিসের বস হয়ে এসেছে। জিয়াংশি বলে এটা কোনো ব্যাপার নয়, আমার মনে হয় তোর সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত। আর না হলে তুই না বললেও আমি বলে দেব, তাহলে কোনো প্রবলেমই থাকবে না। আর এইটুকু জিনিসে কখনো ভেঙে পড়বি না। তুই কি ভুলে যাচ্ছিস তোর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি তোর পাশে সবসময় আছে? এটা শুনে ইউলু তো ভীষণ খুশি হয়ে যায়। জিয়াংশি বলে আমি যে কি জ্বালায় পড়েছি তুই জানিস? আমার মা আমার জন্য আবার একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছে। আমি যে আর কত ব্লাইন্ড ডেট এইভাবে পার করব আমি নিজেও জানি না। ইউলু বলে এবার থেকে তুই আমাকে যেতে বললেও আমি আর যাব না। আমি এবার যা ফাঁসা ফেসেছি, আমি তো আর কখনোই কোথাও যাচ্ছি না। পরের দিন ইউলুকে আবার দেখা যায় ও যখন অফিসে বসে কাজ করছিল, ঠিক সেই সময় ওখানে জিনফেংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। আর অ্যাসিস্ট্যান্টকে দেখে ইউলুর সাথে সাথে মুখটা লুকিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে মিস্টার জিনফেং ইউলুকে তার অফিস রুমে ডেকে পাঠিয়েছে। এটা শুনে অফিসের সমস্ত এমপ্লয়ি ইউলুর দিকে তো হাঁ করে তাকায়। ইউলু তো অবাক যে ওকে কেন জিনফেং ডেকে পাঠিয়েছে। এদিকে জিনফেংকে দেখা যায় ও অফিসে বসে ডিজাইনগুলো চেক করার সময় দেখে এই পুরো ম্যাগাজিনের ডিজাইনটা ইউলু করেছে। জিনফেংয়ের অ্যাসিস্ট্যান্ট তখন মোটা ব্লাইন্ড ডেটের লিস্ট নিয়ে চলে এসেছে, যেগুলো জিনফেংয়ের মা মিস শু পাঠিয়েছে। মানে এখন জিনফেংকে এই সব ব্লাইন্ড ডেটগুলো অ্যাটেন্ড করতে হবে, যাতে জিনফেং তাড়াতাড়ি করে বিয়ে করতে পারে। আর কালকে সকাল 7টার সময় প্রথম ব্লাইন্ড ডেট রয়েছে। যেটা শুনে জিনফেং খুব অবাক হয়ে যায়, কারণ ও তো কোনো ব্লাইন্ড ডেটে যেতে চায় না। জিনফেং তো এরপর ভাবতে থাকে যে এতগুলো ব্লাইন্ড ডেট ও কীভাবে কাটাবে। ঠিক সেই সময়ই জিনফেংয়ের অফিস রুমে চলে আসে ইউলু। জিনফেংয়ের মাথায় তখন একটা আইডিয়া আসে। জিনফেং ইউলুকে বলে যাতে ওর গার্লফ্রেন্ড সেজে ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়।
আর ইউলু জিয়াংশি সেজেই যাবে। কিন্তু এই শর্তে ইউলু কোনোভাবেই রাজি হয় না। জিনফেং তখন বলে, তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমি আসল সত্যিটা সবার সামনে বলে দেব। এটা শুনে ইউলু মহা বিপদে পড়ে যায়। আর কি করবে, শেষমেশ রাজি হয়ে যায় জিনফেংয়ের গার্লফ্রেন্ড সাজতে। জিনফেং বলে, আজকে রাতেই আমরা দেখা করতে যাব। এরপর জিনফেং চলে আসে ইউলুকে নিয়ে একটা শপিং মলে। আর সেখানে ইউলু একটা নয় দুটো নয় বারবার অনেকগুলো ড্রেস ট্রাই করতে আসে। আর একটাও ড্রেস জিনফেংয়ের মোটেই পছন্দ হচ্ছিল না, কারণ ইউলুকে খুব বড় লোক আর সুন্দর সেজে যেতে হবে জিনফেংয়ের মায়ের সঙ্গে দেখা করতে। আর এভাবে ইউলু এমন একটা ড্রেস পরে আসে যেটা দেখে জিনফেং খুব খুশি হয়ে যায়। আর এটাই জিনফেংয়ের খুব পছন্দ হয়। এরপর জিনফেং ইউলুকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে। আর ইউলুর হাত ধরতে চাইলে ইউলু সেটা চায় না, তবে জিনফেং ইউলুর হাতকে জোর করে ধরে, কারণ এখন ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই হাত ধরাটা খুবই স্বাভাবিক বিষয়। এটাই হচ্ছে জিনফেং আর নানফেংয়ের মা। জিনফেংয়ের মা তো জিনফেংয়ের সঙ্গে ইউলুকে দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ জিনফেংয়ের মা অনেক বছর ধরেই চাইছিল জিনফেংয়ের বিয়ে দিতে, কিন্তু কোনোভাবেই দিতে পারছে না। আর অবশেষে জিনফেং একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পেরেছে, এটা দেখে তোর মা ভীষণ খুশি। তার মানে এবার ওর ছেলের ও তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে। আর ইউলু সে তো খুবই সুন্দর অভিনয় করলো আজকে। আসলে ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংশির জন্য অভিনয় করতে করতে ইউলু বেশ অভিনয় পটু হয়ে গেছে। আর জিনফেংয়ের এই সাজিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আসার ব্যাপারটা ওর দাদা নানফেং বেশ ভালোই বুঝতে পারে। জিনফেংয়ের মা বলে, দেখ নানফেং, তুই তো আর বিয়ে করলি না, তোর ভাই এবার তোর সামনে বিয়ে করে ঘুরে বেড়াবে। এরপর ওরা সবাই মিলে চলে আসে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে সেখানে ডিনার করতে। কিন্তু এত ফ্যান্সি রেস্টুরেন্টে ইউলুর আসার একদমই অভ্যেস নেই, তাই বড়লোকদের আদব কায়দা ইউলু তেমন খুব একটা ভালো জানেও না। আর এই ব্যাপারটা জিনফেং খুব ভালো করে বুঝতে পেরে ইউলুকে খুব সাহায্য করে। সবার সঙ্গে ড্রিঙ্ক করতে করতে ইউলু ভুলেই গেছে যে ও এটা ফ্যামিলি ডিনারে এসেছে, আর ও তো অনেকটা বেশি ড্রিঙ্ক করে ফেলে, যেটা দেখে জিনফেং আর নানফেং দুজনেই তো একদম অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় রাতে বাড়ি ফেরার সময় ইউলু বারবার গাড়ি থামায় বমি করার জন্য, কারণ এত বেশি ড্রিঙ্ক করা ওর মোটেই সহ্য হয়নি। এমনকি গাড়ির ভেতরে উঠেও ইউলু জিনফেংয়ের গায়ে বারবার করে বমি করতে চাইছিল, যেটাতে তো জিনফেং ভীষণ ভয় পাচ্ছে। জিনফেং তখন ইউলুকে গাড়ি থেকে নেমে যেতে বলে, কিন্তু ইউলু নামতে না চাইলে জিনফেং ওকে জোর করে নামিয়ে রাস্তায় রেখে চলে যায়। কিন্তু আবারও 1 মিনিট পরেই ফিরে আসে ইউলুকে নিয়ে যাওয়ার জন্য। এরপর জিনফেং ইউলুকে নিয়ে চলে আসে বাড়িতে। আর তখনও ইউলু বারবার করে জিনফেংয়ের গায়ে বমি করতে চাইছিল। নেশার ঘরে ইউলু বলে, তুমি জানো আমার বেস্ট ফ্রেন্ড জিয়াংশি ও খুব ভালো মেয়ে, ও বেস্ট। জিনফেং রেগে বলে, কিন্তু তুমি বেস্ট নও। ইউলু বলে, আমার কালকে অফিস ছুটি লাগবে। জিনফেং বলে, আমি তোমার বস, তাই আমাকে রিকোয়েস্ট করো, তাহলেই তুমি ছুটি পাবে। ইউলু তখন জিনফেংকে একদম নিজের ভীষণ কাছে টেনে নেয়। আর অ্যাক্সিডেন্টালি কিস হতে হতে ওরা দুজনে একটুর জন্য বেঁচে যায়। জিনফেংয়ের তো ইউলুর এত কাছাকাছি আসার জন্য ভীষণ নার্ভাস লাগছিল, কিন্তু ইউলু আবার বমি করতে চাইলে জিনফেং তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যায়। আর ইউলুর ওপর খুব রাগ হয় জিনফেংয়ের। কিছুক্ষণ পরে জিনফেং ইউলুর বাড়ি থেকে আবারও চলে আসে। পরের দিন সকাল হয়ে গেলে ইউলু আবার চলে আসে অফিসে। আর সেই সময় লিফটে জিনফেংয়ের সঙ্গে ইউলুর দেখা হয়ে যায়। জিনফেং ইউলুর দিকে রাগ রাগ চোখ দিকে তাকিয়ে থাকলেও ইউলু একদম তাকানোর সাহস পায় না, কারণ ও জানে কালকে রাতে ও কি কাণ্ড করেছিল। সেই জন্য লিফট থেকে তাড়াতাড়ি করে বেরিয়েও যায়। তবে জিনফেং লিফটের দরজায় দাঁড়িয়ে থাকলে ইউলু আর কি করবে, আবারও লিফটে ঢুকে পড়ে। ইউলু তখন জিনফেংকে সরি বলতেই যাবে। জিনফেং বলে, কালকে রাতের ব্যাপারে কথা বলার সাহস আছে তোমার? কালকে রাতে তুমি কি করেছো তোমার মনে আছে? ইউলু তখন মাথা নেড়ে বলে, না মনে নেই। আসলে ইউলু সবই মনে আছে, তবে কিছু না মনে রাখার নাটক করছে। পরের দিন জিয়াংশিকে দেখা যায় ও তখন ওর রুমে বসে গেম খেলছিল। ও বাড়িতে সারাদিন বসে এইভাবেই গেম খেলে। সেই সময় ওকে একজন ফোন করে বলে যে জিয়াংশির মা নাকি জিয়াংশির সঙ্গে দেখা করতে আসছে, কারণ জিয়াংশি গত 2টো ব্লাইন্ড ডেট মিস করেছে। এটা শোনা মাত্রই জিয়াংশি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, যাতে ওর মায়ের সঙ্গে ওর দেখা না হয়, কারণ তাহলে তো জিয়াংশির মা জিয়াংশিকে খুব বকবে। অন্যদিকে লিফটের ভেতরে জিনফেং, নানফেং আর ইউলুকে দেখা যায়। নানফেং তখন ইউলু আর জিনফেংয়ের মাঝখানে দাঁড়িয়েছিল, তবে নানফেং পেছনে সরে গিয়ে ওদের দুজনকে একটু সময় কাটানোর সুযোগ করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করেই লিফটের ভেতরে পাওয়ার কাট হয়ে যায়। আর জিনফেং যে অন্ধকারে ভীষণ ভয় পায়।
আর অন্ধকার হওয়ার সাথে সাথেই জিনফেংয়ের শ্বাসকষ্ট হতে শুরু করে আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। জিনফেংয়ের নিঃশ্বাস আটকে যাচ্ছিল বলে নানফেং জিনফেংয়ের ঠোঁটে ঠোঁট রেখে ওর মুখে হাওয়া দিচ্ছিল, মানে যেটাকে মাউথ সিপিআর বলে। আর এমনটা দেখে ইউলু তো একদম অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ই লিফট খুলে গেলে ওদেরকে এমন দেখা যাচ্ছে যেন ওরা দুজনে লিপ কিস করছে। আর এইভাবেই ওরা দুজনে জিয়াংশির মা বাবার সামনে পড়ে যায়। আর তখনই জিয়াংশিও বেরোতে যাবে আর জিয়াংশিও ওদেরকে এইভাবে দেখতে পেয়ে যায়। জিয়াংশিকে প্রথমবার দেখে নানফেংয়ের তো বেশ পছন্দ হয়ে যায়। আর জিনফেং খুব রাগ রাগ চোখ দিয়ে তাকিয়ে থাকে আর বুঝতে পারে এটাই সেই জিয়াংশি যার সঙ্গে ওর ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল। জিয়াংশিরও তখন নানফেংকে প্রথমবার দেখে বেশ হ্যান্ডসাম লাগে। সবার সামনে জিয়াংশির মা বাবা আর জিয়াংশিকে বকে না, ওখান থেকে চলে যায়। ইউলু তখন জিয়াংশিকে হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে যায়, কারণ ইউলু ওর বেস্ট ফ্রেন্ডকে এই কিসের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ইউলু এরপর সব কিছু জিয়াংশিকে বলে দেয়। জিয়াংশি তখন বলে, ওইসব ছাড়, আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর ওরা তো দুই ভাই। তবে আমার কিন্তু ওই নানফেংকে ভীষণ পছন্দ হয়ে গেছে। অন্যদিকে জিনফেং আর নানফেংকে দেখা যায় ওরা দুজনে তখন জিম করছিল। ঠিক সেই সময়ে ইউলু ফোন করে নানফেংকে। ইউলু বলে, একটা ক্লায়েন্ট আপনার সঙ্গে আলাদা করে দেখা করতে চায়, আপনি প্লিজ একটু তার সঙ্গে দেখা করুন। আসলে ইউলু জিয়াংশির সঙ্গে নানফেংয়ের একটা ডেটের ব্যবস্থা করে দিল এইভাবে। নানফেং বলে, তুই জানিস ইউলু আমাকে এক্ষুনি ফোন করলো। জিনফেংয়ের তখন একটু হিংসে হয় যে জিনফেংকে ফোন না করে নানফেংকে কেন ফোন করলো। নানফেং তারপর সেই ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসলে ওর জিয়াংশির সঙ্গে দেখা হয়ে যায়। আর জিয়াংশিকে দেখে খুবই খুশি হয়ে যায় নানফেং। জিয়াংশি নানফেংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল বলে ইউলু ব্যবস্থা করে দিয়েছে। পরের দিন সকাল হয়ে গেলে ইউলুকে দেখা যায় ও আজকে অফিস যেতে পারছে না, কারণ ইউলুর খুব জ্বর এসেছে। এদিকে আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, এই জন্য ইউলু অফিসের এক এমপ্লয়কে ফোন করে ওর জ্বরের কথা জানায়। এমপ্লয়ও শুনে অবাক হয়ে যায় যে আজকের খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। এদিকে সেই মিটিংটা যখন শুরু হবে, জিনফেং দেখে যে ইউলু এখনও আসেনি, সেই জন্য জিনফেংয়ের ইউলুর জন্য বেশ চিন্তা হচ্ছিল। এরপর সেই মিটিংটা শুরু হয়ে যায় আর জিনফেং খুব ভালোভাবে মিটিং করছিল। তখনই সেই এমপ্লয়ি জিনফেংকে মেসেজ করে বলে ইউলু আজকে এই মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না, কারণ ওর শরীর খারাপ হয়েছে। এটা শোনা মাত্রই ওই মিটিংয়ের মাঝখান থেকেই জিনফেং উঠে তাড়াতাড়ি করে চলে যায়, যেটা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়। এদিকে ইউলুকে দেখা যায় ও জ্বরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আর সেই সময় কেউ কলিং বেল বাজায়। ইউলু যখনই দরজা খোলে দেখা যায় যে জিনফেং হাঁপাতে হাঁপাতে এখানে চলে এসেছে, আর শুধু তাই নয়, সাথে ওষুধও নিয়ে এসেছে। জিনফেংকে এইভাবে আসতে দেখে ইউলু সে তো একদম অবাক হয়ে যায়। জিনফেং ঘরে ঢুকতে গিয়ে পড়েই যাচ্ছিল, তবে ইউলু আর জিনফেং ওরা দুজনে দুজনকে ধরে নিয়ে নিজেদেরকেই বাঁচিয়ে নেয়। আর এইভাবেই ওরা দুজনে ভীষণ কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ পরে ইউলুর শরীরটা একটু ভালো হয়ে যায় ওষুধ খেয়ে, আর ও কিচেনের দিকে তাকিয়ে দেখে জিনফেং ওর জন্যই স্যুপ বানাচ্ছে। এটা দেখে ইউলু সে তো ভীষণ খুশি হয়ে যায়। জিনফেং এসে ইউলুর গায়ে জ্বরটা চেক করে, দেখে যে জ্বর নেই, আর বলে এটা খেয়ে নাও, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তোমার জন্য এত কিছু করছি, তার মানে তুমি অন্য কিছু ভেবে নিও না। আমি চাই তুমি অফিসে প্রত্যেক দিন যাও, কারণ প্রত্যেকটা এমপ্লয়ি অফিস কামাই করলে আমার চলবে না। কথাটা বলে জিনফেং ওখান থেকে চলে যায়। এমনই একদিন ইউলু চলে আসে একটা রিইউনিয়নে। সেখানে স্কুলের সব বন্ধুদের সঙ্গে ইউলুর দেখা হয় আজকে। এখানে একজন বিয়ে করে নিয়েছে, কারোর বেবি রয়েছে, কারোর বর ভীষণ বড় লোক। সেই জন্য সবাই ইউলুকে খুব ছোট করে কথা বলে, ইউলুকে অপমান করে যে ইউলু খুব সামান্য একটা অফিসে চাকরি করে। ইউলুর সবার থেকে এরকম অপমান পেয়ে খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ ও সবার সঙ্গে খুব ভালো মনে দেখা করতে এসেছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখনই একটা BMW কার ওখানে চলে আসে, আর সেই গাড়ি থেকে নেমে আসে জিনফেং। জিনফেংকে এখানে দেখে ইউলু খুব অবাক হয়ে যায়। জিনফেং আসলে ইউলুর বয়ফ্রেন্ড সেজে এখানে এসেছে, যাতে ওই মেয়েগুলো ইউলুকে আর অপমান করতে না পারে। জিনফেং তখন ইউলুকে সাইডে সরিয়ে এনে বলে, আজকে আমি তোমাকে হেল্প করতে এসেছি। ইউলু বলে, এমনিতেই আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমার মনে হয় না এইভাবে আমাকে আর সাহায্য করা আপনার উচিত হচ্ছে বলে। এমনিতেই আপনি অনেক বড় লোক, আপনার আর আমার কখনোই একসাথে যায় না কিছু। তাছাড়া আমি আমার পুরনো ক্লাসমেটদের সামনে
কোনো রকমের মিথ্যা কিছু দেখাতে চাই না। আমি যেমন, সবাই আমাকে ঠিক তেমনভাবেই চিনুক। আপনি আমার বস ছাড়া আর কেউই নয়, তাই আমি আশা করব আপনি বসের মতোই আমার সঙ্গে ব্যবহার করবেন। আর এমনিতেও কাল থেকে আমি ব্লাইন্ড ডেটে যাচ্ছি, কারণ আমাকে এবার বিয়ে করতে হবে। ইউলোর থেকে এই কথাগুলো শুনে জিনফেং সে তো একদম অবাক হয়ে যায় আর খুব রেগে যায় ইউলোর ওপর। আসলে ইউলো খুব ভালো করে জানে যে ইউলো আর জিনফেং ওদের দুনিয়া সম্পূর্ণ আলাদা। সেই জন্য ইউলো আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আর ইউলোর থেকে এমন ব্যবহার পেয়ে খুব মন খারাপ হয়ে যায় জিনফেংয়ের। পরের দিন সকাল থেকেই ইউলো চলে যায় অনেকগুলো ছেলেদের সঙ্গে ব্লাইন্ড ডেটে। সেখানে এক একটা ছেলে এক এক রকম মেয়ে পছন্দ, আর একটা ছেলেকেও ইউলোর পছন্দই হয় না। অন্যদিকে জিয়াংশি আর নানফেংকে দেখতে পাওয়া যায় ওরা দুজনেও আজকে প্রথমবার ডেটে এসেছে। আর প্রথমবার ডেটে আসার জন্য জিয়াংশি নানফেং দুজনেই ভীষণ খুশি। আর তাই আজকে ওরা প্রথম দিন ডেটে এসেছে বলে একে অপরের সঙ্গে অনেক গল্প করতে থাকে। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে ইউলো একটা ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে আসে। আর সেখানে হঠাৎ করে ইউলোর ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। ইউলো যখনই ওয়াশরুমে চলে যায়, ছেলেটা তখন ইউলোর খাবারে কিছু একটা মিশিয়ে দেয়। আর বোঝা যায় যে এই ছেলেটা আসলেই খারাপ। সেই সময় ইউলো আবার ওয়াশরুম থেকে ফিরে আসে আর এসে ওই খাবারটাই খেতে শুরু করে। আর ছেলেটা এটা দেখে হাসতে থাকে। এদিকে নানফেংকে দেখা যায় ও তখন জিনফেংয়ের অফিস রুমে ছিল আর জিয়াংশির সঙ্গে ফোনে কথা বলছিল। জিয়াংশির থেকে নানফেং তখন জানতে পারে যে ইউলো আজকে ব্লাইন্ড ডেটে গেছে। এটা শোনা মাত্রই জিনফেং আর একটু ওয়েট না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এদিকে ইউলোকে দেখা যায় ওই খাবারটা খাওয়ার পর থেকেই ওর মাথাটা কেমন ঝিমঝিম করছে। আর তখনই ইউলো ওখানে ঘুমিয়ে যায়। ছেলেটা তখন হাসতে থাকে, কারণ এটাই ছিল ছেলেটার প্ল্যান। ছেলেটা তখন ইউলোকে নিয়ে কোথাও একটা যেতেই যাবে, তবে ওখানে জিনফেং চলে আসে আর ইউলোকে বাঁচিয়ে নেয়। এরপর জিনফেং ইউলোকে নিয়ে চলে আসে ইউলোর বাড়িতে। আর সেখানে ইউলোর নেশার ঘরে জিনফেংয়ের সঙ্গে রোম্যান্স করতে চায়। তখনই জিনফেংয়ের মনে পড়ে যায় যে ইউলো ওকে বলেছিল আমাদের দুজনের দুনিয়া সম্পূর্ণ আলাদা, তাই আমরা দুজন কখনোই এক হতে পারবো না। তাই এই কথাটা মনে পড়তেই জিনফেং অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ইউলোর চোখেও ও জল দেখতে পায়। জিনফেং তখন বলে, তুমি কি আমাকে এতটাই বেশি হেট করো ইউলো? কিন্তু নেশার ঘরে ইউলো সে তো কোনো কথাই বলে না। এরপর জিনফেং বেচারা অফিসে এসে ভীষণ কান্না করতে থাকে, কারণ ইউলোকে ও ভীষণ ভালোবেসে ফেলেছে। আর এখন ইউলো ওর থেকে দূরে যেতে চাইছে, এটাই কষ্টের কারণ। নিজের চোখের জল লুকাবে বলে জিনফেং তখন সানগ্লাস পরে নেয়, যাতে ওর চোখ ফুলে গেছে, ওর চোখের জল এই সমস্ত কিছু কেউ দেখতে না পায়। অফিস রুমের বাইরে বেরিয়ে দেখে যে আজকে ইউলো অফিসে আসেনি, যেটা দেখে জিনফেংয়ের মনটা আরও বেশি করে খারাপ হয়ে যায়। তবে অফিস রুম থেকে যখনই নিচে নামে ও তখন ইউলোকে দেখতে পায়। ইউলো তখন ওখানে কফি বানাচ্ছিল নিজের জন্য। জিনফেং তখন ইউলোর পাশে এসে খুব স্মার্টলি দাঁড়ায় আর এমন একটা বিহেভ করতে থাকে যে ইউলো থেকে দূরে থেকে ওর মোটেই কষ্ট হচ্ছে না। তবে ইউলো তখন একটা টিস্যু দিয়ে দেয় জিনফেংকে। আর জিনফেং তখন দেখতে পায় যে ওর চোখ দুটো এতটাই বেশি লাল হয়ে গেছে যে সানগ্লাসের বাইরে থেকেও সেটা বোঝা যাচ্ছে। আর সেই জন্য ইউলো ওকে টিস্যু দিয়েছে যাতে ওর চোখের জলটা মুছতে পারে। এইসব দেখে জিনফেংয়ের অ্যাসিস্ট্যান্টও তখন মুখে হাত চেপে হাসতে থাকে, যেটা দেখে জিনফেং আরও বেশি করে রেগে যায়। পরের দিন নানফেং আর জিয়াংশিকে দেখা যায় ওরা দুজনে এখন ভিডিও কলেও কথা বলে। আসলে ওদের দুজনের মধ্যে এখনও লাভ রিলেশনশিপ শুরু হয়নি, তবে ওরা দুজন একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে গেছে। নিজেদের মধ্যে অনেক কথা ওরা শেয়ারও করে। কিছুক্ষণ পরে ইউলো জিনফেংয়ের অফিসে আসে আর জিজ্ঞাসা করে কালকে রাতে কি হয়েছিল। জিনফেং বলে, কেন, কালকে রাতের কোনো কথা তোমার মনে নেই? ইউলো বলে, না, কালকে কোনো কিছুই আমার মনে নেই। এটা শুনে জিনফেং তখন হাসতে থাকে। ইউলো বলে, ইন ফিউচার আমাকে আর কখনো তোমার সাহায্য করতে হবে না। কথাটা বলে ইউলো ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে ইউলো যখন অফিস থেকে বেরোবে দেখে যে বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছে। এদিকে জিনফেং তখন অফিসে বসে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায়। আর অন্ধকার হয়ে গেলেই জিনফেং তো ভীষণ ভয় পেতে শুরু করে, কারণ অন্ধকারকে জিনফেং ভীষণ ভয় পায়। এদিকে ইউলো বাড়ি যাওয়ার জন্য যখন গাড়িতে উঠে পড়ে তখন অফিসের দিকে তাকিয়ে দেখে যে অফিসে পাওয়ার কাট হয়ে গেছে। আর অন্ধকারকে যে জিনফেং ভয় পায় সেটাও তো ইউলো খুব ভালো করেই জানে।
এদিকে জিনফেংকে দেখা যায় ও তখন এতটাই বেশি ভয় পাচ্ছিল যে মাটিতে শুয়ে পড়ে ছটফট করছে, কারণ ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর ঠিক সেই সময় ওখানে ইউলু চলে আসে, আর জিনফেংকে এইভাবে দেখতে পেয়ে ইউলু নিজেও খুব ভয় পেয়ে যায়। ইউলু তখন জিনফেংকে সাহস দেওয়ার চেষ্টা করে যে জিনফেং যেন একটুও ভয় না পায়। এমন খারাপ মুহূর্তে জিনফেং যখন ইউলুকে দেখতে পায় তখন জিনফেং ভীষণ খুশি হয়ে যায়। আর প্রথমবারের মতো ওরা দুজনকে তখন কিস করে। আর ইউলু তখন একটুও জিনফেংকে বাধা দেয় না। আর ওদের প্রথম কিসটা ছিল ভীষণ রোম্যান্টিক। পরের দিন সকালে জিনফেং ইউলুকে অফিসে দেখে ওর সাথে কথা বলতে আসলে ইউলু তেমন পাত্তা দেয় না। জিনফেং বলে, তুমি কি আমাকে আবারও ইগনোর করছো? ইউলু বলে, আমি তোমাকে কখন ইগনোর করলাম? আমরা তো অফিসের ভেতর রয়েছি। জিনফেং বলে, অফিসের ভেতর আছি তো কি হয়েছে? ইউলু বলে, কি হবে যদি সবাই আমাদেরকে এইভাবে দেখে ফেলে? জিনফেং বলে, কালকে যে তুমি আমাকে কিস করেছো সেটার জন্য সবকিছুই ক্ষমা করে দেওয়া যায়। ইউলু তখন জিনফেং এর গালে একটা কিস করে আর তারপর ভীষণ লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আর ইউলু থেকে কিস পেয়ে জিনফেং সে তো দারুণ খুশি হয়ে যায়। পরের দিন অফিসে জিনফেং দেখতে পায় যে ইউলু যখন কাজ করছিল তখন পেটে হাত দিয়েছিল, মানে ইউলুর ভীষণ খিদে পেয়েছে, কিন্তু ইউলু কাজের মধ্যে থেকে কোথাও উঠতেও পারছে না। জিনফেং এটা বুঝতে পারে, কিন্তু যেহেতু এত এমপ্লয় রয়েছে সবার সামনে ও ইউলুর জন্য কিছু করতেও পারবে না, তাহলে সবাই ওদের দুজনের রিলেশনের ব্যাপারে জেনে যাবে। তাই বুদ্ধি করে জিনফেং তখন অফিসে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য দুপুরের লাঞ্চ নিয়ে আসে। তাতে অফিসের এমপ্লয়িরাও খুশি, আর সাথে সাথে ইউলুরও খিদে মিটে যাবে। এরপরে অফিসে একটা মিটিং যখন হচ্ছিল, ইউলু সেটার প্রেজেন্টেশন দেয়। ইউলু অনেক ভালো কাজ করলেও জিনফেং সেটার খুঁত ধরে আর বলে এটা এরকম হলে আরো বেশি ভালো হতো। মিটিংটা তারপর শেষ হয়ে গেলে জিনফেং ইউলুকে মিটিং শেষে অফিস রুমে দেখা করতে বলে। ইউলু কিছুক্ষণ পরে জিনফেং এর অফিস রুমে চলে আসে। জিনফেং এসে তখন ইউলুর হাতটা ধরে আর ওকে জোর করে জিনফেং যে চেয়ারে বসে সেই চেয়ারে বসায়। জিনফেং বলে, মিটিংয়ে আমি তখন সিইও জিনফেং ছিলাম, কিন্তু এখন আমি তোমার সামনে তোমার বয়ফ্রেন্ড জিনফেং দাঁড়িয়ে আছি, তাই আমি তখন তোমাকে যেগুলো বলেছিলাম সেগুলোর জন্য তুমি আবার রাগ করে থেকো না। ইউলু তো জিনফেং এর এই বিহেভিয়ারটা দেখে দারুণ খুশি হয়ে যায়। জিনফেং তখন ইউলুকে কিস করতেই যাবে, তবে সেই সময় জিনফেং এর সেই অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে আর জিনফেং টেবিলের তলায় লুকিয়ে যায়। তবে ওর টেবিলটা এমনই ছিল যে ওর পেছনে লুকানোর কোনো স্পেসই ছিল না, আর অ্যাসিস্ট্যান্টের কাছে ওরা দুজন তো ঠিক এইভাবে ধরা পড়ে যায়। জিনফেং প্রচণ্ড লজ্জা পেয়ে একটা ফাইল ওর অ্যাসিস্ট্যান্টের মুখে ছুঁড়ে মারে। পরের দিন জিনফেং আর ইউলু একটা রেস্টুরেন্টে খেতে যায়। জিনফেং বলে, তোমার মনে আছে এরকমই প্রথমবার তুমি আমাকে কিভাবে রিজেক্ট করার চেষ্টা করছিলে? ইউলু বলে, সেদিন তো তুমিও আমাকে অ্যাকসেপ্ট করবে সেটা তো বলনি ভালোভাবে। জিনফেং বলে, আমি তো আমার মায়ের কথায় বাধ্য হয়ে ব্লাইন্ড ডেটে এসেছিলাম, কিন্তু এখন আমি সত্যি সত্যি বিয়ে করতে চাই। আর তুমি নিশ্চয়ই জানো যে এখন আমি ঠিক কাকে বিয়ে করতে চাই। এটা শুনে ইউলু তো স্মাইল করে। তখনই জিনফেং এর মা জিনফেংকে ফোন করে আর বলে, তোর ছোটবেলাকার বন্ধু চিউ আসছে। এটা শুনে জিনফেং ফোনটা রেখে দেয় আর ভাবতে থাকে ইউলু যে এই চিউ নামের মেয়েটা আবার কে। জিনফেং বলে, সামনের সপ্তাহে আমার একটা পুরনো ফ্রেন্ড ইউএস থেকে ফিরে আসছে, তোমাকে চিউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটা শুনে ইউলু তো মনটা একটু খারাপ হয়ে যায় যে একটা মেয়ে বন্ধু আছে, তাও আবার জিনফেং এর। ওরা দুজনে রেস্টুরেন্ট থেকে যখন বেরোচ্ছিল ঠিক সেই সময় ওখানে একটা মেয়ে চলে আসে, আর এই মেয়েটাই হচ্ছে চিউ, যাকে দেখে ইউলু তো ভীষণ অবাক হয়ে যায়। চিউ এখানে সেই জিনফেং এর অফিসে প্রজেক্ট ম্যানেজারের ডিপার্টমেন্টে জয়েন হয়ে যায়। অফিসে সবাই এই চিউ এর মতো সুন্দরী মেয়েকে দেখে বলা বলি করে যে এটা নিশ্চয়ই জিনফেং এর ওয়াইফ হবে, বা জিনফেং এর সঙ্গে এই চিউ এর নিশ্চয়ই বিয়ে ঠিক হয়েছে। সবার এই কথাগুলো যখন ইউলু শুনতে পায় ওর তো তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর ইউলু যখন মন খারাপ করে কফি বানাচ্ছিল ঠিক তখনই জিনফেং ইউলুর সঙ্গে কথা বলতে আসলে ইউলু তখন জিনফেংকে একটু রাগ দেখায় আর বলে, তোমার চাইল্ডহুড ফ্রেন্ড চিউয়ের সঙ্গে নিশ্চয়ই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছ। এসব শুনে জিনফেং ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তোমার নিশ্চয়ই খুব জেলাস ফিল হচ্ছে তাই না? ইউলু তখন জেলাস হয়ে বলে যে আমার মোটেও জেলাস ফিল হচ্ছে না। জিনফেং বলে, আমি তো তোমাকে কবে বলেছি যে আমাদের রিলেশনটা পাবলিক হয়ে গেলেও কোনো সমস্যা নেই আমার, তুমি তো রাজি হচ্ছ না।
ইউলু কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। ইউলু যখন চলে যাচ্ছিল, চিউচিউ তখন জিনফেংয়ের কাছে এসে একসঙ্গে রাতে ডিনার করার কথা বলে, আর এই কথাটা ইউলু দূরে দাঁড়িয়ে শুনতে পেয়ে যায়। সেই দিন রাত হয়ে গেলে চিউচিউ আর জিনফেং ওরা দুজনে চলে যায় একটা রেস্টুরেন্টে ডিনার করতে। আর চিউচিউ তখন ওদের দুজনের ছোটবেলাকার কথাগুলো বলছিল। চিউচিউ বলে, তোমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখনই আমাদের দুজনের বাড়ি থেকে আমাদের দুজনের বিয়ে চেয়েছিল? চলো একদিন আন্টির সঙ্গে আমরা দুজন মিলে দেখা করি। কিন্তু এইসব কথায় জিনফেং মোটেই ইন্টারেস্টেড নয়, কারণ ও তো আর চিউচিউকে বিয়ে করবে না। জিনফেং বলেই দেয় যে তোমার সঙ্গে আমি যদি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাই তাহলে আমার গার্লফ্রেন্ড অনেক রাগ করতে পারে। এটা শুনে খুব অবাক হয়ে যায় চিউচিউ আর বলে, তোমার গার্লফ্রেন্ড আছে? তাহলে চলো একটা কাজ করি, তোমার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে আন্টির সঙ্গে দেখা করব। ওরা যে রেস্টুরেন্টের কোপে বসে ডিনার করছিল ঠিক তার পাশের কোপেই ইউলু ছিল। ইউলু আজকে জিয়াংশি, নানফেং এদের সঙ্গে ডিনার করতে এসেছে, আর ইউলু তখন ওদের সমস্ত কথাগুলো শুনতেও পাচ্ছিল। জিনফেং বলে, তোকে প্রমাণ দেওয়ার জন্য আমাকে কেন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে যেতে হবে? তুই আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, তুই এখন আমার কোম্পানিতেও কাজ করছিস, আমাদের সম্পর্ক এই পর্যন্ত থাকাই ভালো হবে। আর তুই যদি আমার সত্যিকারের ভালো বন্ধু হোস তাহলে তুই আমার মায়ের কাছে অন্তত গিয়ে এই কথাটা বলবি যে আমাদের দুজনের বিয়েটা কখনোই হবে না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। পাশের কোপ থেকে ইউলু এই কথাগুলো শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বুঝতে পারে জিনফেং ওকে সত্যি সত্যি ভীষণ ভালোবাসে। পরের দিন অফিসে চিউচিউকে দেখা যায়, ওর কাছে তখন ইউলু আসে কিছু ডিজাইন দেখানোর জন্য। চিউচিউ দেখে যে এই সমস্ত ডিজাইন ইউলু একাই করেছে, সেই জন্য ডিজাইনগুলোর অনেক খুঁত ধরতে থাকে। চিউচিউ আন্দাজ করতে পেরেছে জিনফেং নিশ্চয়ই এই ইউলুর সঙ্গেই প্রেম করছে, তাই জন্য ইউলুকে চিউচিউ একদমই পছন্দ করছে না। এই ব্যাপারটা ইউলু খুব ভালো করেই বুঝতে পারে। এরপর চিউচিউ আর ইউলু দুজন মিলে চলে যায় একটা লোকের সঙ্গে কিছু ডিলের ব্যাপারে কথা বলতে। সেই লোকটা এতটাই ক্যারেক্টারলেস ছিল যে চিউচিউয়ের ছোট পোশাক দেখে ওর পায়ের দিকে হা করে তাকিয়ে রয়েছে। এই ব্যাপারটা ইউলু খুব ভালো করে বুঝতে পারে, সেই জন্য ইউলু ওখানে থাকা একটা কাপড় চিউচিউয়ের পায়ের ওপর দিয়ে দেয় আর উঠে দাঁড়িয়ে বলে যে প্রজেক্ট ম্যানেজারের কাছে ক্ষমা চাইতে। কিন্তু লোকটা তো খুব খারাপ, ও বলে, আমি কেন ক্ষমা চাইতে যাব, আমি কি এমন করেছি? ইউলু তখন রেগে যায় আর বলে, আপনার লজ্জা করে না? আপনার নিজের মেয়ের বয়সে একটা মেয়ের পায়ের দিকে আপনি ওইভাবে তাকিয়ে রয়েছেন। আপনি কি কোনোদিনও আগে মেয়ে দেখেননি, নাকি এরকম ড্রেস পরা মেয়ে আগে কখনো দেখেননি? আমরা আপনাদের সঙ্গে কোনো ডিল করব না, আর পুরনো যে ডিলগুলো ছিল সেই সমস্ত কিছুই আমি ক্যান্সেল করে দেবো অফিসের সঙ্গে কথা বলে। এটা শুনে লোকটা তো ভীষণ চিন্তায় পড়ে যায়, আর কোনো কথা না বলে লোকটা তখনই ওখান থেকে চলে যায়। চিউচিউ বুঝতে পারে যে ইউলুকেও যতটা খারাপ মেয়ে ভেবেছিল, ইউলু আসলে অতটা খারাপ নয়, বরং ইউলু খুবই ভালো মেয়ে। সেই জন্য তো চিউচিউ ইউলুর সঙ্গে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ করে নেয়। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে জিনফেং নিজেই অবাক হয়ে যায় যে কি ব্যাপার, ওদের মধ্যে এত ভালো ফ্রেন্ডশিপ কি করে হয়ে গেল। পরের দিন জিনফেং আর নানফেং এর মা অফিসে চলে আসে কিছু একটা কারণে। সেখানে ইউলুকে দেখে জিনফেং এর মা বলে, আরে জিয়াংশি, তুমি এখানে কি করছো? জিনফেং এর মাকে দেখে ইউলু প্রচন্ড অবাক হয়ে যায়। আসলে ইউলু তো জিয়াংশি নয়, জিয়াংশির নকল পরিচয় নিয়ে ও জিনফেং এর মায়ের সঙ্গে দেখা করেছিল। জিনফেং এর মা এরপর একটা ওয়েলকাম পার্টি রাখে, আর সেখানে অফিসের সমস্ত এমপ্লয়িরা ছিল, সাথে চিউচিউ। সবাই মিলে এখানে অনেক মজা করলেও জিনফেং এর মা এখানে ইউলুকে অ্যালাউ করেনি, কারণ ইউলু জিনফেং এর মাকে মিথ্যে কথা বলেছে, আর সেটা জিনফেং এর মা খুব ভালোভাবেই বুঝতে পারে। জিনফেং মন খারাপ করে ইউলুকে অনেকগুলো মেসেজ করলেও ইউলু সেই মেসেজে রিপ্লাই করে না। চিউচিউ বারবার করে জিনফেং এর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু জিনফেং চিউচিউকেও একদম পাত্তা দেয় না। ঠিক সেই সময় হঠাৎ করেই জিনফেং এর মা খুবই অসুস্থ হয়ে যায়, আর এতটাই বেশি অসুস্থ হয়ে যায় যে হসপিটালে নিয়ে যেতে লাগে। কিছুদিন পরে জিনফেং এর মা সুস্থ হয়ে গেলে জিনফেং ইউলুকে নিয়ে চলে আসে ওর মায়ের সঙ্গে দেখা করাতে। ইউলুকে দেখে জিনফেং এর মা তখন বলে, তুমি আমাকে আজ থেকে আর মা বলে ডাকবে না, কারণ তোমরা দুজনেই আমাকে ঠকিয়েছো, আর আমি তো এই বাজে মেয়েটার মুখও দেখতে চাই না। আমি চেয়েছিলাম আমার দুটো ছেলের মধ্যে একটা ছেলে বিয়ে করে সেটেল হয়ে যাক, কিন্তু তুমি আমাকে তার জন্য এইভাবে ঠকাবে আমি কখনো ভাবতেও পারিনি। মা ছেলের এরকম ঝগড়া দেখে ইউলু ওখান থেকে চলে যায়, কিন্তু মা আর ছেলের মধ্যে ঝামেলা কিছুতেই শেষ হয় না। রুমের বাইরে ইউলু তখন মন খারাপ করে দাঁড়িয়েছিল। জিনফেং ইউলুর কাছে আসে আর বলে, মা এখন খুব রেগে আছে,
তবে মার মাথা ঠান্ডা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ইউলো তখন খুব মন খারাপ করে বলে, একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে অনেক টাকা লাগে। তোমার পুরো পরিবার অনেক টাকা খরচ করে তোমাকে আজকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছে। তারা অবশ্যই তোমার থেকে কিছু না কিছু চাইতেই পারে। তারা চাইতেই পারে তাদের ছেলেকে তাদের মনের মতো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। আমরা দুজন কখনোই এক হতে পারবো না। চলো আমরা ব্রেকআপ করে নিই। জিনফেং অবাক হয়ে বলে, তুমি যা বলছো ভেবে বলছো তো? ইউলো বলে, আমি সব কিছু ভেবেই বলছি। আমাদের ব্রেকআপ হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে ইউলো অফিসে এসে নিজের রেজিগনেশন লেটার, আইডি কার্ড সব জমা করে দেয় আর সাথে সাথে নিজের সমস্ত কিছু গুছিয়েও নেয় ডেস্ক থেকে। আর যাওয়ার সময় অফিসের সবাইকে থ্যাংক ইউ বলে, কারণ অফিসের সবার সঙ্গে ইউলোর সম্পর্ক বেশ ভালোই। আর তারপর সবাইকে থ্যাংক ইউ আর গুড বাই জানিয়ে ইউলো ওখান থেকে চলে যায়। তবে সেই সময় ইউলুর বেস্ট ফ্রেন্ড জিয়াংশি ওখানে চলে আসে আর বলে, এর থেকেও হাই পেড জব তুই পেয়ে যাবি, চিন্তা করিস না। জিয়াংশিকে এই খারাপ সময় পেয়ে ইউলু তো ভীষণ খুশি। অন্যদিকে জিনফেংকে দেখা যায় বাড়িতেও তখন খুব মন খারাপ করেছিল। তখনই জিনফেংয়ের দাদা নানফেং এসে বলে যে ও অফিস থেকে চলে গেছে, মানে ইউলু। এটা শুনে জিনফেং খুব মন খারাপ করে। নানফেং তখন একটা ফাইল জিনফেংকে দিয়ে দেয় আর বলে সই করতে, কারণ অফিসের কিছু ইম্পর্টেন্ট ডেটা এটাতে রয়েছে। সেই জন্য সিইও হিসেবে জিনফেংয়ের সই দরকার এখানে। আর জিনফেং ওই কাগজগুলো না পড়েই সেটাতে সাইন করে দেয়। পরের দিন অফিসে একটা মিটিং হয় আর সেখানে জিনফেং আসে আর সবাই মিলে বলা বলি করে যে কোম্পানি দিন দিন খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। তাই সবাই মনে করছে এখন জিনফেংয়ের বদলে অন্য কেউ সিইও হলে সে কোম্পানির হাল ভালোভাবে ধরতে পারবে। জিনফেং বলে, এমন কে আছে যে এই কোম্পানির হাল ধরলে কোম্পানি ওপরে উঠবে আবার? ঠিক সেই সময়ই ওখানে নানফেং চলে আসে। নানফেংকে হঠাৎ করে এইরকম ভাবে দেখে খুব অবাক হয়ে যায় জিনফেং। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে নানফেং একটা ফাইলে সাইন করিয়েছিল জিনফেংকে দিয়ে, আর জিনফেং সেই কাগজগুলো না পড়েই সাইন করে দিয়েছিল। ওই কাগজে আসলে লেখা ছিল যে জিনফেং নিজের ইচ্ছেতে সিইও পদ ছেড়ে দিচ্ছে নানফেংকে, আর সেটাতে পুরো না পড়েই সাইন করে ফেলেছিল জিনফেং। তো নানফেং পুরো ড্রামাতে ভালো সাজার পরে হঠাৎ করে এরকম ভিলেন হয়ে যাওয়ার ব্যাপারটা জিনফেং নিজেও খুব অবাক হয়ে যায়। এই খবর যখন জিনফেংয়ের মা জানতে পারে তখন জিনফেংয়ের মায়েরও খুব মন খারাপ হয়ে যায়। তখনই জানা যায় যে জিনফেং আর নানফেং ওরা দুজনে মোটেই নিজেদের ভাই নয়। নানফেং হচ্ছে জিনফেংয়ের সৎ ভাই। জিনফেংয়ের মা বলে, সেই ছোটবেলায় নানফেংয়ের মা মারা যাওয়ার পরে আমি নানফেংয়ের বাবাকে বিয়ে করি আর তারপর ছোট্ট নানফেংকে বড় করে তুলি। ওর নামের সাথে মিল রেখে আমি তোমার নাম রাখি, আর সেই নানফেং কিনা আজকে এমনটা করলো। এদিকে ইউলু ফোনে নিউজে দেখতে পায় যে ওই কোম্পানির সিইও এখন জিনফেং আর নেই, হয়ে গেছে নানফেং, যেটা দেখে ইউলু খুব অবাক হয়ে যায়। পরের দিন নানফেং জিয়াংশির সঙ্গে দেখা করে আর জিয়াংশি তখন নানফেংকে একদম সহ্য করতে পারছিল না। জিয়াংশি বলে, আমি তোমাকে অনেক অনেস্ট ভেবেছিলাম তুমি আসলে অনেক ভালো মানুষ, কিন্তু এই মুখোশটার আড়ালে তোমার যে এত খারাপ একটা মানুষ লুকিয়ে ছিল সেটা আমি আগে বুঝতে পারিনি। আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্বই করতাম না। এই কথাগুলো শুনে নানফেং অনেক রেগে যায় আর বলে, তুমি কি জানো ছোটবেলা থেকে আমি কতটা স্ট্রাগল করেছি? কোম্পানিটা আমার নিজের বাবার হওয়া সত্ত্বেও আমি এই কোম্পানির সিইও হতে পারিনি। কে হলো? আমার ভাই হয়েছে। কেন? আমি কি এই কোম্পানির সিইও হওয়ার যোগ্য নই? আমি তো বড় ছেলে, তাহলে আমি কেন সিইও হব না? জিয়াংশি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। জিয়াংশির থেকে এমন অবহেলা পেয়ে খুব মন খারাপ হয়ে যায় নানফেংয়ের। কিছুদিন পর অফিস থেকে আরেকটা বোর্ড মিটিং ঠিক করা হয় আর আজকে অবশেষে জিনফেংয়ের জায়গায় নানফেংকে এই কোম্পানির সিইও বলে ঘোষণা করা হবে। তাই সবাই বলে জিনফেং যেন নিজের ইচ্ছেতে এই পদ ছেড়ে দেয়। এই সময় একটা ফাইল নিয়ে ইউলু ওখানে চলে আসে আর বলে, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে এই কোম্পানি লস কেন করেছে। এখানে ইউলুকে দেখে জিনফেং ভীষণ অবাক হয়ে যায়। ইউলু বলে, গত 2 বছরে আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, কিন্তু সেগুলো প্রত্যেকটা থেকে আমরা পুরো 100% লাভ করতে পারিনি। তার ভেতরে অনেক কারণ রয়েছে। প্রত্যেকটা জায়গায় খারাপ মেটেরিয়ালের মাল পৌঁছেছে, কিন্তু আমাদের কোম্পানি থেকে সবসময় টপ ক্লাস মেটেরিয়ালের তৈরি করা হয়। তাহলে প্রত্যেকটা কাজের সাইটে নকল মালগুলো কে পাঠাতো?
ফ্ল্যাশব্যাকে দেখা যায় চিউ আসে ইউলুর সঙ্গে দেখা করতে, আর চিউ এই সমস্ত ইনফরমেশন ইউলুকে দিয়েছিল। আসলে এদের কোম্পানি থেকে কনস্ট্রাকশন সাইটের মাল তৈরি করা হয়, কিন্তু নানফেং এতটাই খারাপ যে ওদের কোম্পানির মালগুলো না পাঠিয়ে অন্য ডুপ্লিকেট মাল পাঠানো হতো কনস্ট্রাকশন সাইটে। আর স্বাভাবিকভাবেই সেই কাজগুলো ভালো না হলে লোকেরা 100% টাকা দিত না, তাই কোম্পানি লস খেয়ে যেত। সমস্ত কিছু জানার পরে জিনফেং বলে আমাদের কোম্পানি থেকে তদন্ত করা হবে যে কে এই কাজটা করতো এতদিন ধরে। নানফেং আর কোনো কথা না বলে ওই মিটিং রুম থেকে বেরিয়ে যায়। আর ইউলু শেষ মোমেন্টে এসে জিনফেংকে যে এইভাবে বাঁচিয়ে নেবে সেটাতে তো জিনফেং দারুণ খুশি হয়ে যায়। নানফেং যখন বাড়িতে চলে আসে, ও যার সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করেছিল সে বলে নানফেং যদি মুখ খোলে তাহলে নানফেংকে ওই লোকটা মেরে ফেলে দেবে। এমনটা শুনে নানফেং খুব ভয় পেয়ে যায়, আর সেই সময় নানফেংকে সত্যি সত্যি মারার জন্য ওখানে অনেকগুলো গুন্ডা চলে আসে। আর সেই মুহূর্তে জিনফেং আসে, আর ওরা দুই ভাই মিলে সমস্ত গুন্ডাদেরকে মেরে ওখানেই শুইয়ে দেয়। নানফেং বুঝতে পারে যে জিনফেংকে ও ছোটবেলা থেকে সৎ ভাই ভাবতো, সেই জিনফেং কিন্তু এই সময় নানফেংয়ের পাশে এসে দাঁড়িয়েছে। যে ভাইয়ের প্রতি মনে মনে একটা হিংসা কাজ করতো, সেই ভাই কিন্তু মোটেই নানফেংকে হিংসার চোখে দেখে না, বরং নিজের দাদার মতোই ভালোবাসে। আর তাই তো নানফেং আজকে নিজের সমস্ত ভুলও বুঝতে পারে। পরের দিন নানফেং আসে জিয়াংশির সঙ্গে দেখা করতে। জিয়াংশির কাছে এসে নানফেং বলে আম সরি, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় খারাপ কাজ করছিলাম এতদিন ধরে। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? জিয়াংশি বলে আমি আমার বেস্ট ফ্রেন্ড ইউলোকে ছাড়া আমার বাইকের পেছনে কাউকে বসাই না। নানফেং বলে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে সারা রাত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এমনটা শুনে জিয়াংশি তো ভীষণ অবাক হয়ে যায়। আর তারপরে জিয়াংশি শেষমেশ বলে যে বাইকের পেছনে উঠে এসো। নানফেং তখন বাইকের পেছনে উঠতেই যাবে, তবে তার আগেই জিয়াংশি বাইকটা স্টার্ট করে ওখান থেকে চলে যায়। এমনটা দেখে নানফেং প্রচণ্ড অবাক হয়ে যায়, আর সত্যি সত্যি ভাবতে থাকে এবারও কি করে বাড়িতে যাবে। অন্যদিকে জিনফেং আর ইউলোকে দেখা যায় ওরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছে। আর আজকে জিনফেং এর প্ল্যানিং আছে যে ও প্রপোজ করবে ইউলোকে, যাতে তাড়াতাড়ি ওরা দুজনে বিয়ে করে নিতে পারে। জিনফেং বলে আসলে আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। সেই সময় পাশের টেবিলে বসে থাকা একটা কাপল ছিল, সেখানে ছেলেটা মেয়েটাকে খুব সুন্দর করে প্রপোজ করে, আর ওখানে অনেকে এসে ওদের দুজনকে উৎসাহ দেয় যাতে ওরা তাড়াতাড়ি করে বিয়ে করে নেয়। এই ব্যাপারটা ইউলুর প্রচণ্ড ভালো লাগে, আর এমন প্রপোজাল দেখে ইউলু খুব খুশি হয়ে যায়। জিনফেং বুঝতে পারে যে কোনো নর্মাল প্রপোজ করলে ইউলু খুশি হবে না, তাই ইউলুকে সুন্দর করে প্রপোজ করতে হবে। সেই জন্য জিনফেং তাড়াতাড়ি করে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে সমস্ত ব্যবস্থা করতে, যাতে সুন্দর একটা সারপ্রাইজ করে প্রপোজ করা যায়। পরের দিন জিয়াংশিকে দেখা যায় ও যখন একটা জায়গায় বসেছিল, ওর কাছে বিয়ারের ড্রেস পরে চলে আসে নানফেং। জিয়াংশি খুব ভালো করে বুঝতে পারে যে এই ছদ্মবেশে এখানে কে এসেছে। জিয়াংশি বলে তোমার গরম লাগছে না? নানফেং তখন নিজের মাথাটা খুলে দিয়ে বলে হ্যাঁ, অনেকক্ষণ থেকে গরম লাগছে, শুধুমাত্র তোমাকে সারপ্রাইজ দেবো বলেই পড়ে আছি। জিয়াংশি বলে আমি ঠিক জানতাম যে তুমি এটা। নানফেং বলে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। এটা শুনে জিয়াংশি তখনও রাগ দেখাচ্ছিল নানফেংকে। নানফেং তখন জিয়াংশিকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এবারে সত্যি সত্যি জিয়াংশির সমস্ত রাগ ভেঙে যায়, আর ওরা দুজন তখন দুজনকে প্রথমবারের জন্য কিস করে। আর এরপর ইউলু আবার অফিসে জয়েন করে, আর ঠিক সেই জায়গাটাতেই বসে যেখানে ও আগে বসতো। আর ইউলুকে আজকে প্রেজেন্টেশন দিতে হবে, তাই সবাই মিলে অনেক বেস্ট অফ লাক বলে। এরপর মিটিং রুমে ইউলু চলে আসে, আর সেখানে শুধুমাত্র জিনফেং ছিল। প্রেজেন্টেশন দেবে বলে ওখানে স্ক্রিনটা যখন ইউলু অন করে লেখা ছিল উইল ইউ ম্যারি মি। এমন লেখা দেখে খুবই অবাক হয়ে যায় ইউলু। জিনফেং তখন ইউলুর সামনে এসে হাঁটু গেড়ে বসে আর একটা আংটি নিয়ে বলে উইল ইউ ম্যারি মি। এর উত্তর না দিয়ে ইউলু বলে আগে তুমি এটা বলো যে আমার প্রমোশন কবে দেবে। চিউ বলে চিন্তা করো না ইউলু, আমাকেও বলেছে তোমার প্রমোশন খুব তাড়াতাড়ি হবে। এটা শুনে ইউলু তো খুবই খুশি হয়ে যায়, আর ইউলু বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি বস। এটা শুনে জিনফেং তো অবাক হয়ে ইউলুর দিকেই তাকিয়ে থাকে। এদিকে জিনফেং এর যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার সঙ্গে চিউর একটা লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। সেই সময় ওখানে অফিসের সমস্ত এমপ্লয়িরা চলে আসে, সবাই মিলে ওদেরকে অনেক অনেক কংগ্রাচুলেট করতে থাকে।
জিনফেং তখন ইউলোর আঙুলে সেই আংটিটা পরিয়ে দেয় আর তাতে অফিসের সব এমপ্লয়িরা ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যায়। এমনভাবে সুন্দর করে সারপ্রাইজ পাবে ইউলো তো ভাবতেই পারেনি। জিনফেং বলে, কি আজকে প্রপোজাল সারপ্রাইজটা তোমার কেমন লাগলো? ইউলো এটা শুনে খুবই লজ্জা পেতে থাকে, যেটা দেখে জিনফেংও খুব খুশি হয়ে যায়। জিনফেং তখন ইউলোকে নিজের ভীষণ কাছে টেনে নিয়ে আসে আর সবার সামনে কিস করে। আর ওদের দুজনের এই কিসিং মোমেন্ট দেখে ওখানে সবাই তো ভীষণ খুশি হয়ে যায় আর সবাই মিলে বলে যে এরকম পারফেক্ট লাভ স্টোরি যেন ওরাও নিজেদের লাইফে পায়। ওদের দুজনকে নানফেং আর জিয়াংশি দেখেও খুব খুশি হয়, তাই ওরা দুজন আর থেমে থাকে না, এখানেই রোম্যান্স করতে শুরু করে দেয়। আর চিউ চিউ আর জিনফেং এর অ্যাসিস্ট্যান্ট ওদের মধ্যেও লাভ স্টোরি শুরু হয়ে যায়। আর এরকমই সুন্দর একটা এন্ডিং দেখানোর সাথে সাথে আমাদের আজকের এই খুব সুন্দর লাভ স্টোরিটা দি এন্ড হয়ে যায়। আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের নিউজ ফিডে সেই ভিডিওটা সবার আগে দেখা যাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। এরকমই সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য বাই।